যখন আমরা স্ট্রেসে চলে যাই, টেনশনে চলে যাই, আমাদের শোল্ডারটা ডাউন হয়ে যায়। কারণ ওই যে হেড অফিস থেকে মুখের ব্র্যাকেট ছোট হয়ে যায়, মানে হাসিটা থাকে না, ছোট হয়ে যায়, এবং আমাদের যে ব্রিদিং এটা শ্যালো হয়ে যায়, অগভীর হয়ে যায়, ফাস্ট হয়ে যায়। সেটা উল্টোটা করেন, তখন হরমোন সেক্রেশন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কর্টিসল সেক্রেশনের জায়গায় তখন ডোপামিন সেক্রেশন শুরু হয়ে যায়। এই টেকনিকটাকে বলে ফিজিওলজি দিয়ে সাইকোলজি চেঞ্জ করা। যখনই আপনার এরকম টেনশন মনে হচ্ছে, স্ট্রেস মনে হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে আপনার মনে হচ্ছে যে খুব টেন্সড, তখন কি করবেন? স্ট্রেসটা কেন হয়, মানে স্পেশালি কর্পোরেট ফিল্ডে বা কর্মক্ষেত্রেও আমাদের অনেকের ধারণা কাজ কর্ম এখান থেকে স্ট্রেসটা আসে, যে স্ট্রেস কামিং ফ্রম ওয়ার্ক। না, এটা ভুল। ওয়ার্ক ইজ নট দ্য কজ অফ স্ট্রেস, বরং বলা যায় যে রং কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট কজেস স্ট্রেস। ওয়ার্ক দ্যাট ইউ ডোন্ট এনজয়, ওয়ার্ক দ্যাট ডাজ নট ড্রাইভ ইউ, কাজ যেটা আপনি মনে মনে করতে চাচ্ছেন না কিন্তু সেটাই অ্যাসাইনমেন্ট হিসাবে আসলো, ফলশ্রুতিতে কি হচ্ছে? স্ট্রেস। এবং আরেকটা ভুল ধারণা কি, যে অনেক সময় আমরা মনে করি যে অনেক কাজ চলে আসলে, লোডস অফ ওয়ার্ক, এটার প্রেশারে মনে হয় আমাদের স্ট্রেস আসছে। এটাও ভুল ধারণা, বরং প্রেশার আপনাকে এগিয়ে নেবে। প্রেশার দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ প্রেশার, আরেকটা হচ্ছে নেগেটিভ প্রেশার। পজিটিভ প্রেশার আসলে কি হয়? এটাতে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যায়, এটাতে আপনার ক্রিয়েটিভিটি, ইনোভেশন বাড়তে থাকে, এবং বড় ধরনের চ্যালেঞ্জেস মোকাবেলা করার জন্য আপনি প্রস্তুত থাকেন। উল্টো দিকে নেগেটিভ প্রেশার, এটা খারাপ, এবং নেগেটিভ প্রেশারটা আমরাই ক্রিয়েট করি, আমরাই তৈরি করি, এবং এটা আমাদের অ্যাটিটিউডের কারণে তৈরি হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যে হোয়াট ইজ স্ট্রেস? স্ট্রেস মানে হচ্ছে ইনঅ্যাবিলিটি টু ম্যানেজ দ্য ইভেন্ট, inability to manage our own situation. স্ট্রেস কিন্তু কোনো সিচুয়েশন বা ইভেন্টের নাম না। কোনো সিচুয়েশন বা ইভেন্ট আমাদেরকে স্ট্রেস দিতে পারে না, বরং আমরা একটা সিচুয়েশন বা ইভেন্টকে কালার করি, একটা মিনিং দেই, এবং যে যেরকম মিনিং দেয় সে সেরকম বিহেভ করে। কেউ যদি একটা সিচুয়েশনকে পজিটিভ মিনিং দেয় তাহলে সে পজিটিভ বিহেভ করবে, কেউ যদি নেগেটিভ মিনিং দেয় সে নেগেটিভ বিহেভ করবে। একজন স্টুডেন্ট, সে মনে করে যে স্টুডেন্ট লাইফটা হচ্ছে সবচেয়ে স্ট্রেসফুল। হ্যাঁ, পড়ালেখা, একটার পর একটা পরীক্ষা, এই সেই। হ্যাঁ, কর্পোরেটে যখন যাব, চাকরি করবো, কত মজা হবে, হ্যাঁ, টাকা পয়সা কামাবো। জিজ্ঞেস করেন যারা কর্পোরেটে আছে, যারা চাকরি করছে, তারা হাসে, তারা বলে যে স্টুডেন্ট লাইফটাই ভালো ছিল, যে কেন যে এত টেনশন করেছিলাম, হাসে। একটা পিরিয়ড চলে যাওয়ার পর অতীতের ওই পিরিয়ডটা নিয়ে মানুষ হাসে যে কেন এত টেনশন করেছিলাম। তো এখন হাসলে কি হয়, তাই না? এখন যদি আমরা হাসি তাহলে তার টেনশন আসে না। যার বিয়ে হচ্ছে না সে টেনশন করে যে বিয়ে কেন হচ্ছে না, সে একটা স্ট্রেসে থাকে। আর যার বিয়ে হয়ে গিয়েছে ওকে খবর নেন কি টেনশন কমেছে না বেড়েছে। যার বাচ্চা হচ্ছে না সে স্ট্রেসে আছে, কেন বাচ্চা হচ্ছে না। আর যার 4-5টা বাচ্চা হয়ে গিয়েছে তার কি। যার জব নেই সে একটা স্ট্রেসে আছে, জব নাই। আবার যার নতুন জব হয়েছে তার নতুন একটা স্ট্রেস, টেনশন, জব নেই। যার ডিগ্রি নাই সে একটা টেনশন আছে, হাই ডিগ্রি নাই, আমি কি করব। আবার যখন ডিগ্রি চলে এসেছে তখন সে একটা টেনশন থাকে, ডিগ্রি নিয়ে তো কোনো লাভ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, টেনশন। এই যে টেনশনের কিছু মজার স্বরূপ আছে, খুব ইন্টারেস্টিং, যে কি হবে, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। পড়ালেখা শেষ করে চাকরি পাবো তো, বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে পারবো তো, কাজের মেয়ে বাড়ি গেছে, ফিরবে তো, তারপর কি হতে পারতো, কি হলে আরো ভালো হতো। যেমন যদি আরেকটু ভালো বেতনে চাকরি হতো, আরেকটু ভালো জায়গায় যদি বিয়ে হতো, তারপর যদি না হয় প্রমোশনটা, যদি না হয় আমার কি হবে, বিজনেস অর্ডারটা যদি না পাই তাহলে আমি কি করব। এবং এই প্রসঙ্গে ফরাসি দার্শনিক বান্তে খুব চমৎকার করে বলেছেন। তিনি বলেছেন যে আমার সারা জীবনে বিপদ আপদ ছিল অনেক, বহুতর, তবে যার বেশিরভাগই কখনো ঘটেনি। অর্থাৎ অহেতুক টেনশনের কারণে আমরা আমাদের জীবনটাকে বিপর্যস্ত করে তুলি। এবং এই টেনশন দু ধরনের হয়, একটা হচ্ছে পেশির টেনশন, আর একটা হচ্ছে স্নায়ুর টেনশন। তো পেশির টেনশনটা আবার বেশিক্ষণ থাকে না, এটা দীর্ঘস্থায়ী হয় না। যেমন হঠাৎ একটা বাঘ চলে এসেছে, আপনার পেশির মধ্যে একটা টান টান অবস্থা সৃষ্টি হবে, আপনি সাথে সাথে উত্তেজিত হয়ে যাবেন। যেমন আপনি দীর্ঘ ভ্রমণ করেছেন, একটানা 5 মাইল হেঁটেছেন, কি হবে, আপনার পেশির মধ্যে একটা টান টান অবস্থার সৃষ্টি হবে। তো এটা গভীর নিদ্রায় পেশির টেনশন চলে যাবে। কিন্তু স্নায়ুর টেনশন, হ্যাঁ, এটা সহজে যায় না। বস বকেছে, স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, হ্যাঁ, এই অবস্থায় আপনার স্নায়ুর টেনশন সৃষ্টি হবে। ঘুম থেকে উঠলে আপনার ওই কথাটা মনে পড়বে, আবার আপনার মনোকষ্ট বাড়িয়ে দেবে, কি হবে, আবার টেনশন সৃষ্টি হচ্ছে। অর্থাৎ গভীর নিদ্রায় পেশির টেনশন চলে গেলেও স্নায়ুর টেনশন যায় না। স্নায়ুর টেনশন যায়
ডিপ ব্রিদিং, মেডিটেশনের মধ্য দিয়ে এটা আমরা আসছি যে কিভাবে স্নায়ুর টেনশন আমরা দূর করতে পারি। স্ট্রেসের মূল কারণটা কি আমরা যদি দেখি, এটার মূল কারণটা হচ্ছে নাশকর দৃষ্টিভঙ্গি। যে আমাদের টেনশন, উদ্বেগ, উৎকণ্ঠা, অশান্তি, অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে নাশকর দৃষ্টিভঙ্গি। সবসময় নাই নাই, পাই পাই, খাই খাই দৃষ্টিভঙ্গি। মানে যা আমার আছে সেটার দিকে মনোযোগ নাই, কি আমি পাই নাই, কি আমার নাই সেটার দিকে মনোযোগ চলে যায়। মানে নিজেকে নিয়ে সবসময় একটা অসন্তুষ্ট থাকা, একটা অতৃপ্তি, অভাববোধ নিজের মধ্যে কাজ করা। এবং এই নাশকীয়তা আসে প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থেকে, যে আমি কেমন আছি এটা নির্ভর করে আমার প্রতিবেশী এবং চারপাশের মানুষের চেয়ে আমি কতটা ভালো আছি তার উপর। মানে অন্যের সাথে ক্রমাগত নিজের তুলনা করা থেকে কিন্তু এই টেনশনটা আসে। দুই প্রতিবেশীর খুব চমৎকার একটা কৌতুক আছে। প্রথম প্রতিবেশীর একতলা নতুন বাড়ি এবং দ্বিতীয় প্রতিবেশী তার দোতলা বাড়ি। তো দ্বিতীয় প্রতিবেশী দোতলা বাড়ির ছাদে হাঁটাহাঁটি করছে। তো হাঁটাহাঁটি করতে গিয়ে সে তার প্রথম প্রতিবেশীকে দেখলো। তো তাকে দেখি সে বলছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো প্রথম প্রতিবেশী কোনো উত্তর দিতে পারছে না, ওই আউট অফ জেলাস, কারণ তার একতলা বাড়ি, তার দোতলা বাড়ি। প্রথম প্রতিবেশী যখন 1 বছর পর তার একতলা বাড়িকে 3 তলায় বাড়িতে রূপান্তরিত করলো, তখন সে 3য় তলার ছাদে গিয়ে বলছে, ভালো আছি গো। মানে 1 বছর পর উত্তর দিল সে। প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমরা সবসময় নিজেকে অ্যাসেস করি, জাজ করি আমার চারপাশের মানুষকে দিয়ে, আমার বন্ধু বান্ধবকে দিয়ে, আমার প্রতিবেশীকে দিয়ে, যে আমি কতটা ভালো আছি, তাদেরকে দিয়ে আমি অ্যাসেস করি। তো এই প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু টেনশন সৃষ্টি হয়। আরেকটা দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে আসক্তি। আসক্তি মানে না জানা, না বোঝা, মানে সীমাটাকে না বোঝা। যেমন মধু শরীরের জন্য উপকারী, হ্যাঁ, এটা সায়েন্সও বলছে এবং পবিত্র কোরআনেও এসছে। এবং এটা দেখে যদি কেউ বলে লাগাও 1 কেজি মধু, এক বসায় যদি 1 কেজি মধু খেয়ে ফলে কি অবস্থা হবে? যে মানুষ জানে না কোথায় তাকে থামতে হবে, কতটুকু তাকে করতে হবে, সে কখনো টেনশন থেকে মুক্ত হবে না। এবং এই আসক্তি হতে পারে অর্থের প্রতি, সম্পদের প্রতি, গ্ল্যামারের প্রতি, পণ্যের প্রতি, খ্যাতির প্রতি, এবং যার প্রতি আপনি আসক্ত হবেন সেটাই আপনার টেনশনের কারণ হবে। টেনশনের ফলে ভয়ঙ্কর শারীরিক এবং মানসিক প্রভাব। টেনশন নিয়ে আমেরিকাতে প্রচুর গবেষণা হয়েছে। 30 বছর ধরে এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের প্রফেসর ডক্টর হার্বার্ট বেলসন। এই রিপোর্টে বলা হয়েছে যে টেনশনের ফলে মানবদেহে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কর্টিসল হরমোন সেক্রেশন বেড়েছে। এটার ফলে যে রোগগুলো হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যথা, মাইগ্রেন, স্পন্ডোলাইটিস তো আছে। এটা ছাড়াও যত ধরনের ব্যথা আছে, ঘাড়ে ব্যথা, গিটে ব্যথা, কোমর ব্যথা, এই ব্যথাগুলোর অন্যতম উপসর্গ হচ্ছে টেনশন বা স্ট্রেস। তারপর অনিদ্রা, নার্ভাসনেস, IBS, ইরিটেবল বাউল সিনড্রোম, এরপর তো আছে হাইপার টেনশন একটা সময়, এরপর হচ্ছে মানসিক সমস্যা। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে মোর দেন 75% রোগের কারণ হচ্ছে সাইকোসোম্যাটিক। সাইকোসোম্যাটিক মানে হচ্ছে মনোদৈহিক কারণে এই রোগগুলো হয়। মানে পেইন কিলার দিয়ে বা ওষুধ খেয়ে আপনি এটা সলিউশন পাবেন না, পাবেন হয়তো বা ক্ষণস্থায়ী, এটা আপনাকে দাবিয়ে রাখবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন আপনি পাবেন। এবং কোনো রিপোর্টে বলা হচ্ছে যে মোর দেন 85% রোগের কারণ হচ্ছে সাইকোসোম্যাটিক। এই যে PTSD, এখন বর্তমানে এই কথাটা আমরা সবচেয়ে বেশি শুনছি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটারও অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস। তারপরে এই যে খিটখিটে মেজাজ, হ্যাঁ, অল্পতেই রেগে যাওয়া, বিরক্ত হওয়া, ধৈর্যচ্যুতি ঘটা, এটার অন্যতম কারণ হচ্ছে টেনশন। আমরা বিভিন্ন কোম্পানিতে যাচ্ছি, ব্যাংকে যাচ্ছি, কর্পোরেটে যাচ্ছি, আমরা এটা দেখছি যে এনার্জি লেভেল কমে যাচ্ছে, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, এটা অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস বা টেনশন। এবং এই কারণেই কাউন্সেলিং করতে হচ্ছে, আমাদের ট্রেনিং সেশন নিতে হচ্ছে, যাতে করে মানসিকভাবে যারা কাজ করছে তারা যেন উজ্জীবিত হয়। এবং যত তারা মানসিকভাবে উজ্জীবিত থাকবে, তাদের প্রোডাক্টিভিটি বাড়তে থাকবে, তাদের এনার্জি লেভেল বাড়তে থাকবে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, একজন পর্বত আরোহী সে যখন পাহাড়ে উঠে খুব স্বতঃস্ফূর্তভাবে সে উঠতে থাকে, কিন্তু তার পেছনে আপনি একটা 50 কেজি ওজনের একটা বস্তা ধরিয়ে দেন, অনেক সময় পারবেও না সে। তা আমরাও দেখবেন জীবনে অনেক সময় খুব স্মুথলি চলছে, সুন্দরভাবে চলছে, হঠাৎ কিছু প্রবলেম চলে আসে না, কিছু স্ট্রেস চলে আসে, তখন কিন্তু আমাদের সেই স্বতঃস্ফূর্ততা থাকে। তো স্ট্রেস নিয়ে আপনি কখনো সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন, আপনাকে এই বস্তাটা নামিয়ে দিতে হবে, এই স্ট্রেস বা টেনশন মুক্ত থাকতে হবে, তখনই আপনি সফল হতে পারবেন। স্ট্রেস থেকে মুক্তির উপায়টা কি, করণীয়টা কি? এটার পরিত্রাণের 2টো উপায় আছে, একটা হচ্ছে তাৎক্ষণিক পরিত্রাণের উপায়, আরেকটি হচ্ছে স্থায়ী পরিত্রাণের উপায়। তাৎক্ষণিক পরিত্রাণের উপায়গুলো কি কি? প্রথমত হচ্ছে আমাদের প্রিয় নবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তেজিত অবস্থায় দাঁড়ানো থাকলে বসে পড়ো, বসা থাকলে শুয়ে পড়ো, তাহলে আপনার টেনশন অনেকাংশে কমে যায়। দ্বিতীয় হচ্ছে ফোকাস বাড়িয়ে দেওয়া, যে কাজই করছেন পূর্ণ মনোযোগ দিয়ে, ফোকাস দিয়ে, এবং যে কাজটা আমরা করব সবচেয়ে ভালোভাবে করব, তাহলে দেখবেন স্ট্রেস টেনশন থাকে না।
একটা ছোট উদাহরণ দিই, দুই বন্ধু, এক বন্ধু হচ্ছে কোম্পানির এমডি, সে মালিক, আরেক বন্ধু হচ্ছে তারই বন্ধু, সে হাই অফিসার, সে চাকরি করছে। তো একবার দুই বন্ধুর সাথে দেখা রেস্টুরেন্টে, তো যে এমডি বন্ধু মালিক সে বন্ধুকে বললো তুমি আমার কোম্পানিতে কেন জয়েন করো না, একসাথে জয়েন করে একসাথে কাজ করি, ভালো লাগবে। তো যে বন্ধু সে রাজি হলো এবং সে কিছুদিন কাজ করার পর সে তার এমডি বন্ধুকে, যে মালিক বন্ধুকে এসে বললো যে না আমি রিজাইন করতে চাই, আমি আর কাজ করবো না। তো বললো কেন? বললো না এখানে অনেক পলিটিক্স, আমার ডিপার্টমেন্টে খালি প্যাচ, একজনের পেছনে আরেকজন লেগে থাকে, এই সমস্যা সেই সমস্যা। তো বন্ধু বুঝলো যে মালিক, সে বললো তো ঠিক আছে তোমাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্টটা করার পর তারপর হ্যাঁ তুমি যে সিদ্ধান্ত নিবে আমি মেনে নেব। তো যে মালিক বন্ধু তাকে এক গ্লাস পানি দিল, বললো যে তুমি এই গ্লাস পানিটা নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তুমি যাও, ঘুরে ঘুরে আসো, যেখানে যেখানে তুমি সমস্যা পাও বা যেখানে তুমি সমস্যা দেখেছো, এবং ঘুরে তারপর তুমি পানির গ্লাসটা নিয়ে আমার কাছে আসো। তবে শর্ত হচ্ছে এখান থেকে এক ফোঁটা পানি পড়তে পারবে না, ভরা গ্লাস। সে অ্যাসাইনমেন্টটা করলো, পানি গ্লাসটা নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঘুরে 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 সে আবার তার সে বন্ধুর চেম্বারে আসলো। আসার পর সে বসলো এবং দেখলো আসলে একটা ফোঁটা পানিও পড়লো। এবার তার যে এমডি বন্ধু তাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যে এখন যে পানি গ্লাসটা নিয়ে যে চারদিকে গেলে, তুমি কি কোথাও পলিটিক্স দেখেছো, কোথাও কি কোনো সমস্যা বা প্রবলেম দেখেছো, কি কি দেখেছো? সে বলছে দেখার তো উপায় নেই, আমি তো আমার গ্লাসের দিকে পূর্ণ মনোযোগ, কোথাও পানি পড়ে যাচ্ছে কিনা, আমার ফোকাস তো পানির দিকে। তো গেট দ্য পয়েন্ট, মানে বিষয়টা হচ্ছে তার ফোকাস ছিল পানির দিকে, সে তার কাজটা সবচেয়ে ভালোভাবে করছিল, যে কারণে চারপাশে নেগেটিভিটি থাকলেও সেটা তাকে কাবু করতে পারেনি। এটাই তার বন্ধু তাকে লেসনটা দিল, যে দ্যাটস দ্য লার্নিং, যে আপনি যদি আপনার কাজটা সবচেয়ে ভালোভাবে করেন, পূর্ণ মনোযোগ দিয়ে করেন, ফোকাস নিয়ে করেন, আশেপাশে নেগেটিভিটি থাকলেও এটা আপনাকে কাবু করতে পারে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি, যখন আমরা স্ট্রেসে চলে যাই, টেনশনে চলে যাই, আমাদের শোল্ডারটা ডাউন হয়ে যায়, কারণ ওই যে হেড অফিস থেকে মুখের ব্র্যাকেট ছোট হয়ে যায়, মানে হাসিটা থাকে না, ছোট হয়ে যায়, এবং আমাদের যে ব্রিদিং এটা শ্যালো হয়ে যায়, অগভীর হয়ে যায়, ফাস্ট হয়ে যায়। সেটা উল্টোটা করেন তখন হরমোন সেক্রেশন চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, কর্টিসল সেক্রেশনের জায়গায় তখন ডোপামিন সেক্রেশন শুরু হয়ে যায়। এই টেকনিকটাকে বলে ফিজিওলজি দিয়ে সাইকোলজি চেঞ্জ করা। যখনই আপনার এরকম টেনশন মনে হচ্ছে, স্ট্রেস মনে হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে আপনার মনে হচ্ছে যে খুব টেন্স, তখন কি করবেন? থ্রো ইউর শোল্ডার ব্যাক, সোজা হয়ে বসেন, আপনার শোল্ডারটাকে ব্রড করে ফেলেন, হ্যাঁ, যেটা হাসির ব্র্যাকেট ছোট ছিল, স্মাইল নিয়ে আসেন, একটা বিগ স্মাইল, ব্র্যাকেটটাকে বড় করে ফেলেন, এবং ব্রিদিং যেটাকে বলেছিলাম সে ব্রিদিংটাকে ডিপ করে থাকে, ডিপ অ্যান্ড স্লো ব্রেথ, এবং সাথে সাথে হেডকোয়ার্টারে খবর হয়ে যাবে যেন এভরিথিং ইজ অল রাইট। দিস ইজ কল্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। তো স্থায়ী পরিত্রাণের উপায়, পার্মানেন্ট সলিউশন, সেটা হচ্ছে মেডিটেশন। তো মেডিটেশন কি ও কেন মেডিটেশন করে কিভাবে আপনি স্ট্রেস মুক্ত থাকতে পারেন পার্মানেন্টলি, যে যত সমস্যায় আসুক, যত ঝড় ঝঞ্ঝা আসুক, আপনি প্রশান্ত থাকতে পারেন, এবং শুধু স্ট্রেস মুক্ত থাকা না, সার্বিকভাবে আপনি সাফল্য অর্জন করতে পারেন এই মেডিটেশনের মধ্যে। যে মেডিটেশন হচ্ছে যে ব্রিদিং প্র্যাকটিস বা দম অবলোকনের মধ্য দিয়ে আমরা বৈজ্ঞানিকভাবে আমাদের শরীরের প্রতিটা কোষকে, প্রতিটা সেলকে আমরা শুইয়ে দিই, ফলে মনটা প্রশান্ত হয়ে যায়। আর প্রশান্ত মনে কখনো টেনশন থাকতে পারে না। গবেষণায় দেখানো হয়েছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যারা নিয়মিত মেডিটেশন করে তাদের ডোপামিন সেক্রেশন বেড়ে যায়, ফলে কি হচ্ছে যে আনন্দানুভূতি সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মেডিটেশন এবং টেনশন এটা হচ্ছে একটা অপরের পরিপূরক, দুটো এক জায়গায় থাকতে পারে। এবং মেডিটেশনের মধ্যে দিয়ে যে শুধুমাত্র আপনি স্ট্রেস মুক্ত থাকতে পারবেন তা না, শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিক, পেশাগত, আর্থিক সব দিক দিয়ে আপনি সাফল্য অর্জন করবেন।